আজ আমরা কথা বলবো ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা পদ্ধতি নিয়ে, যেটা ৫০-৩০-২০ নিয়ম নামে পরিচিত। চলুন তাহলে শুরু করা যাক। টাকা জমানো, এটা অনেকের কাছেই একটা বিশাল চ্যালেঞ্জ, তাই না? মাসের শেষে আয় ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে দেখা যায় সঞ্চয়ের খাতাটা প্রায় শূন্য। এই যে একটা চাপ, একটা দুশ্চিন্তা, এটা কিন্তু খুব পরিচিত একটা অনুভূতি। কিন্তু কি হবে যদি বলি এই সমস্যার একটা খুব সহজ আর কার্যকরী সমাধান আছে? বিশেষজ্ঞদের দেওয়া একটা সাধারণ নিয়ম মেনে চললেই কিন্তু আর্থিক নিয়ন্ত্রণের পুরো ছবিটাই বদলে যেতে পারে। আর সেই নিয়মটাই হলো ৫০-৩০-২০ ব্লুপ্রিন্ট, মানে নিজের কষ্ট করে আয় করা টাকা ব্যবস্থাপনার জন্য একটা সহজ সরল পরিকল্পনা। তো এই নিয়মটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো ট্যাক্স দেওয়ার পর আপনার হাতে যে টাকাটা থাকে সেটাকে ৩ ভাগে ভাগ করার একটা গাইডলাইন। এই পদ্ধতিটা সেনেটর এলিজাবেথ ওয়ারেন জনপ্রিয় করার পর থেকে কিন্তু দুনিয়াভরের লক্ষ লক্ষ মানুষ এর সুফল পেয়েছেন। এই ছবিটা দেখলেই কিন্তু পুরো নিয়মটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। আপনার আয়ের অর্ধেক মানে ৫০% যাবে আপনার প্রয়োজন মেটাতে, ৩০% থাকবে আপনার ইচ্ছা পূরণের জন্য, আর বাকি ২০% সেটা সোজা চলে যাবে সঞ্চয় আর বিনিয়োগের খাতে। বাজেট করতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তা হলো প্রয়োজন আর ইচ্ছার মধ্যে গুলিয়ে ফেলা। দেখুন, প্রয়োজন হলো সেইগুলো যা ছাড়া জীবন চালানোই মুশকিল, যেমন ধরুন বাসা ভাড়া, খাওয়ার দাবার বা বিদ্যুৎ বিল। আর ইচ্ছা হলো সেই সব জিনিস যা জীবনটাকে একটু আনন্দ দেয় কিন্তু না হলেও চলে, যেমন কোনো শখের জিনিস কেনা, বাইরে ঘুরতে যাওয়া বা নেটফ্লিক্স দেখা। তার মানে মূল বিষয়টা দাঁড়াচ্ছে, আয়ের অর্ধেক খরচ হবে বেঁচে থাকার মৌলিক জিনিসগুলোর জন্য, ৩০% নিজের লাইফস্টাইল আর পছন্দের জন্য, আর সবচেয়ে জরুরি যে অংশটা, সেই ২০% জমিয়ে রাখতে হবে ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য। আচ্ছা, টাকা তো জমানো হলো, এবার সেটা কাজে লাগাতে হবে কিভাবে? দেখুন, অনেক দূরের পরিকল্পনা করার আগে প্রথম কাজ হলো বর্তমানটাকে সুরক্ষিত করা। যে কোনো ভালো আর্থিক পরিকল্পনার একদম গোড়ার কথা হলো একটা মজবুত সেফটি নেট তৈরি করা। কারণ জীবনে অপ্রত্যাশিত বিপদ তো আসতেই পারে, তাই না? যেমন ধরুন, হঠাৎ চাকরি চলে গেল বা চিকিৎসার জন্য টাকার দরকার হলো। তাই বড় স্বপ্ন দেখার আগে এই ধরনের পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত থাকাটা খুব জরুরি। আর বিশেষজ্ঞরা বলেন, এই সুরক্ষার জন্য আপনার জরুরি তহবিলে অন্তত ৩ থেকে ৬ মাসের অপরিহার্য খরচের টাকা জমা থাকা উচিত। এটা আপনাকে যে কোনো আর্থিক ধাক্কা সামলানোর জন্য যথেষ্ট সময় দেবে আর মানসিক শান্তিও দেবে। আর সঞ্চয়ের পথটাও কিন্তু খুব গোছানো। প্রথম কাজ হলো ওই ৩ থেকে ৬ মাসের একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। ওটা হয়ে গেলে তারপর অবসরের জন্য পরিকল্পনা শুরু করা যেতে পারে। আর সবশেষে মনোযোগ দেওয়া যায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে। এই ধাপগুলো পরপর অনুসরণ করলে আর্থিক ভিত্তিটা কিন্তু দারুণ মজবুত হয়। এবার আসি খুব সাধারণ একটা মানসিক সমস্যায়। অনেকেই ভাবেন যে অনেক টাকা না জমলে সঞ্চয় শুরুই করা যায় না। সত্যি বলতে এই ধারণাটা একদমই ঠিক না। একটা প্রশ্ন তো আসতেই পারে যে এই মুহূর্তে যদি আয়ের ২০% জমানো অসম্ভব মনে হয়, বিশেষ করে যাদের আয় কম বা সংসারের দায়িত্ব বেশি, তাদের জন্য এই অঙ্কটা তো বেশ বড় মনে হতেই পারে। তাহলে উপায় কি? এর উত্তরটা কিন্তু এই সহজ, কিন্তু খুব শক্তিশালী কথাটার মধ্যেই লুকিয়ে আছে। সঞ্চয়ের পরিমাণ যত কমই হোক, শুরু করাটাই সবচেয়ে জরুরি। একদম কিছুই না করার চেয়ে অল্প কিছু করাও কিন্তু ভবিষ্যতের জন্য একটা বিরাট পদক্ষেপ। আসলে মূল লক্ষ্যটা হলো সঞ্চয়ের একটা অভ্যাস তৈরি করা। একবার এই অভ্যাসটা হয়ে গেলে দেখবেন আয় বাড়ার সাথে সাথে সঞ্চয়ের পরিমাণও বাড়াতে পারছেন। তাই যদি ২০% সম্ভব না হয়, ১০% বা ৫% দিয়ে শুরু করুন না। আসল কথা হলো ধারাবাহিকতা, মানে কাজটা নিয়মিত করে যাওয়া। আর এই যে ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ, এগুলোই কিন্তু একদিন আপনাকে আর্থিক স্বাধীনতার সেই বিশাল দিগন্তের কাছে পৌঁছে দেবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যে ৩টা মূল বিষয় শিখলাম তা হল: ১. নিজের আয়কে ৫০-৩০-২০ নিয়মে ভাগ করার একটা অভ্যাস তৈরি করা। ২. অন্য যে কোনো কিছুর আগে একটা জরুরি তহবিল গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া। আর ৩.
সবসময় মনে রাখা যে কত টাকা জমাচ্ছেন তার চেয়েও বড় কথা হল আপনি নিয়মিত জমাচ্ছেন কিনা। এই ধারাবাহিকতাই আসল শক্তি। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, ভাবুন তো, এই ছোট ছোট পদক্ষেপগুলো যদি আজ থেকেই শুরু করা হয়, তাহলে ভবিষ্যতে সেই আর্থিক স্বাধীনতাটা দেখতে ঠিক কেমন হতে পারে? এর উত্তরটা কিন্তু আপনার ধারাবাহিক চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে।